হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11 যে চ্যাপ্টার সেল দ্য ইউনিট অফ লাইফ, এখান থেকে দুটো পার্টে 200+ এমসিকিউ কোয়েশ্চেন ডিটেলস আলোচনা করব। এই ভিডিওটি হচ্ছে পার্ট 1, যেখানে আমরা মোটামুটি মোর দেন 100 এমসিকিউস আর ডিসকাসড। ওকে, ডোন্ট বি লেট, লেটস স্টার্ট। এই এমসিকিউ কোয়েশ্চেনগুলো বলা নিট থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আমরা শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেন বলছে যে ব্যাকটেরিয়া কোষের কোষপর্দা ভাঁজগুলোকে কি বলে। তো ব্যাকটেরিয়া কোষের যে কোষপর্দা, সেটা ভিতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে যে কোষ অঙ্গাণুটা তৈরি করে তার নাম হচ্ছে কি মেসোজোম। এই মেসোজোমের মধ্যে শ্বাস উৎসেচকগুলো অবস্থান করে, যা বলা হয় যে এটা মাইটোকন্ড্রিয়ার প্রিকাসর হিসেবে কাজ করে। তাহলে মেসোজোম। তাহলে এপিজোম জিনিসটা কি? ডিউরিং ট্রান্সডাকশন হওয়ার সময় ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে যখন একটা ফার্টিলিটি ফ্যাক্টর প্লাজমিড ডিএনএ অ্যাটাচ থাকবে, তখন সেই অ্যাটাচ অংশটাকে বলা হয় ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএ। এই ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে ফার্টিলিটি ফ্যাক্টর ব্যাকটেরিয়াল ডিএনএ বা প্লাজমিড ডিএনএর সঙ্গে ফার্টিলিটি ফ্যাক্টর অ্যাটাচ হওয়াকে বলা হয় এপিজোম। আবার হচ্ছে স্পেরোজোম জিনিসটা কি? তাহলে স্পেরোজোম হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার বা সিঙ্গেল মেমব্রেন সেল অর্গানাস। আবার সিঙ্গেল মেমব্রেনটা কি ফসফোলিপিড মনোমার দিয়ে তৈরি হয় এবং এদের কাজ হচ্ছে স্টোরেজ এবং সিনথেসিস অফ লিপিডকে তৈরি করবে এবং সংরক্ষণ করবে। আর অ্যাক্রোজোম হচ্ছে আমাদের শুক্রাণু রয়েছে, সেই শুক্রাণুর হেড পোর্শনটাকে অ্যাক্রোজোম বলা হয়। এই অ্যাক্রোজোম অংশে কি থাকে? অ্যাক্রোজোম অংশে হায়ালিউরোনিডেজ বলে এনজাইম থাকে বা অ্যাক্রোলাইসিন বলে এনজাইম থাকে। এই অ্যাক্রোজোম অংশটা তৈরি হয় থেকে গলগি বডি থেকে তৈরি হয়। তো 1 নম্বর অ্যান্সার হচ্ছে মেসোজোম। 2 নম্বর কোয়েশ্চেন বলছে একক পর্দা অনুপস্থিত থাকে, তার মানে মেমব্রেন লেস সেল অর্গানাস কোনটা? আমাদের রাইবোজোমের ক্ষেত্রে কোনো কোষ পর্দা থাকে না। ওকে, লাইসোজোমের ক্ষেত্রে সিঙ্গেল পর্দা, একটি পর্দা থাকে। গলগি বস্তুতে একটি পর্দা থাকে। মাইটোকন্ড্রিয়াতে ডাবল মেমব্রেন হয়। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস, এরা হচ্ছে ডাবল মেমব্রেন। 3 নম্বর কোয়েশ্চেন বলছে প্লাস্টিডে থাকে কি? একক পর্দা থাকে, ক্রিস্টা থাকে, থাইলাকয়েড থাকে, মাইক্রোটিউবিউলস থাকে। তাহলে এখানে থাকে কি? থাইলাকয়েড। কারণ প্লাস্টিড হচ্ছে একটা দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু, দুটো পর্দা থাকবে এবং এর মধ্যে কি থাকবে? এই চাকতির মতো অংশগুলোকে গ্রানা বলা হয় এবং এক একটা চাকতিকে বলা হচ্ছে থাইলাকয়েড। ক্রিস্টি কোথায় থাকবে? মাইটোকন্ড্রিয়ায় থাকবে। আর মাইক্রোটিউবিউল কোথায় থাকবে? সেন্ট্রোজোম। একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু যেমন লাইসোজোম হতে পারে, রাইবোজোম হতে পারে। 4 নম্বর কোয়েশ্চেন বলছে থাইলাকয়েড উপস্থিত থাকে কোথায়? তাহলে থাইলাকয়েড উপস্থিত থাকে কোথায়? ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে। 5 নম্বর বলছে অ্যামাইলোপ্লাস্ট সঞ্চিত। অ্যামাইলোপ্লাস্ট মানে হচ্ছে যেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করাকে সঞ্চিত। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ লিউকোপ্লাস্ট। সেই লিউকোপ্লাস্টের মধ্যে অ্যামাইলোপ্লাস্ট মানে যেখানে তোমার শ্বেতসার সঞ্চয় থাকবে। আর হচ্ছে অ্যালিউরোনোপ্লাস্ট, সেটা হচ্ছে তোমার অ্যালিউরোনোপ্লাস্টে প্রোটিন সঞ্চয় থাকবে। আর এলাইওপ্লাস্টে তোমার কি থাকবে? তেল বা লিপিড সঞ্চয় থাকবে। আর গ্লাইকোজেন কোথায় সঞ্চয় থাকবে? এটা আমাদের মাসল অ্যান্ড লিভার। কোশ্চেন নাম্বার 6 বলছে প্রাণী কোষের প্রোটিন সংশ্লেষের স্থান কোনটা? তাহলে এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি হয়? এখানে ফ্যাট সিনথেসিস হয় আর তোমার গ্লাইকোজেন থেকে গ্লুকোজ সংশ্লেষ হয় গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতির মাধ্যমে। ক্লোরোপ্লাস্টের ধাত্রকে কি বলা হয়? স্ট্রোমা বলা হয়, যেখানে অন্ধকার ধোঁয়া বিক্রিয়া হয় এবং গ্লুকোজের মধ্যে এটিপি NADH2 সঞ্চিত হয়। আর mRNA কোথায় তৈরি হয়? এটা ডিএনএর মধ্যে তৈরি হয়। 7 নম্বর কোয়েশ্চেন বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কারক কে? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেছিল কে? পোর্টার। 1945-এ পোর্টার আবিষ্কার করেছিল।
এই এন্ডোপ্লাজমিক কোথায় সব কোষের মধ্যে থাকে, শুধুমাত্র আরবিসির মধ্যে, লোহিত রক্তকণিকা এবং প্রোক্যারিওটিক সেলের মধ্যে থাকে না। প্রোক্যারিওটিক সেল। এখানে আরো যে পয়েন্টগুলো আছে, ডি ডুবে কি আবিষ্কার করেছিল, এটা হচ্ছে ডি ডুবে আবিষ্কার করেছিল লাইসোজোম। ডি ডুবে লাইসোজোম এবং পারঅক্সিজোম, লাইসোজোম অ্যান্ড পারঅক্সিজোম আবিষ্কার করেছিল ডি ডুবে, পারঅক্সিজোম। গার্নার এবং অ্যালার্ড, গার্নার অ্যান্ড অ্যালার্ড আবিষ্কার ফটো পিরিয়ড, দুজন মিলে ফটো পিরিয়ডিজম আবিষ্কার করেছিল। 8 নম্বর কোয়েশ্চেন বলছে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো, এর যেখানে রাফ মানে রাইবোজোম প্রেজেন্ট রয়েছে, তার কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। লিপিড সংশ্লেষ করার কাজ হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। গ্লাইকোজেন সংশ্লেষ হচ্ছে আমাদের ইনসুলিনের। তারপর হচ্ছে 9 নম্বর হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে এরা কি করে, ফ্যাট সংশ্লেষ করে, ফ্যাট সংশ্লেষ করে। এবং ক্ষরণ কি করে, ক্ষরণটা করা হচ্ছে গলগি বডি। ফ্যাট বিপাক কি করে, এটা করে আমাদের অ্যামাইলেজ, লাইপেজ বলে এনজাইম, লাইপেজ আর বাইল সল্ট। আর প্রোটিন সংশ্লেষ কি করে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দশ নম্বর কোশ্চেন বলছে ক্রিস্টি পাওয়া যায়, তাহলে ক্রিস্টি কোথায়, দেখো আঙ্গুলের মধ্যে যে প্রবর্তকগুলো রয়েছে এগুলো হচ্ছে ক্রিস্টি, তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া গেল। 11 নম্বর বলছে 70s রাইবোজোমে এস অক্ষরটির অর্থ কি, এস অক্ষরটির অর্থ হচ্ছে ভেদভার্গের একক বা সেদভার্গ ইউনিট। যেটা কি ডিটারমাইন করে, সেটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, অদক্ষেপ গুণাঙ্ক, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। মানে রাইবোজোমের যে পার্টগুলো রয়েছে সেগুলো একটা সেন্ট্রিফিউজ টিউবে নিয়ে যদি আমরা হাই স্পিডে ঘূর্ণন করি, তবে সেটা কত স্পিডে তৃতীয় পরিস্থিতির দিকে, সেটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। কোন অঙ্গনতে পর্দা থাকে না, তাহলে এখানে একটি রাইবোজোমের মধ্যে কোনো পর্দা থাকে না, বাকি সবগুলো সিঙ্গেল মেমব্রেন রয়েছে। 13 নম্বর কোয়েশ্চেন বলছে রাইবোজোম কোন কাজের কেন্দ্র হিসেবে কাজ করে, রাইবোজোম কি প্রোটিন সংশ্লেষের কেন্দ্র হিসেবে কাজ করে। 14 নম্বর হচ্ছে রাইবোজোমের দানা গঠিত হয় আবার রাইবোজোমাল আরএনএ এবং প্রোটিন দ্বারা। দেখো লক্ষ্য করো যে আমাদের যে 70s রাইবোজোম রয়েছে তা 30s রাইবোজোমাল সাবইউনিটটি 16s 16s রাইবোজোমাল আরএনএ এবং 21 প্রোটিন দ্বারা তৈরি। 15s রাইবোজোমাল আরএনএ 23s রাইবোজোমাল আরএনএ 5s রাইবোজোমাল আরএনএ এবং 34 প্রোটিন দিয়ে তৈরি। আবার দেখো 80s রাইবোজোমের ক্ষেত্রে যে 40s সাবইউনিট রয়েছে সেটা 18s রাইবোজোমাল আরএনএ 33 প্রোটিন দিয়ে তৈরি। আবার লার্জ সাবইউনিট হচ্ছে 28s 5.8 5s and 50 প্রোটিন নিয়ে গঠিত এবং পরস্পরের সঙ্গে ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা যুক্ত হয়ে যায়। 15 নম্বর কোশ্চেন বলছে কোন কোষ অঙ্গাণু কোষের অটোলাইসিসের জগতে। অটোলাইসিস মানে কি, যারা নিজের জিনিসকে নিজেই ধ্বংস করে, তো সেটা একমাত্র করে কে, আমাদের লাইসোজোম। লাইসোজোম যখন নিজের কোষকে, নিজের কোনো মৃত কোষ বা কোনো আক্রান্ত কোষকে বা পুরনো কোষকে যখন আক্রমণ করে তখন সেটাকে অটোলাইসোজোম বা অটোলাইসিস বলে। তাহলে পারঅক্সিজোম কি, পারঅক্সিজোম হচ্ছে একটা কোষ অঙ্গাণু যার মধ্যে ক্যাটালিস নামক এনজাইম থাকে, যেটা হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে দূষিত পদার্থকে তোমার H2O প্লাস O2 তে কনভার্ট করে। তারপর হচ্ছে কি 16 নম্বর, লাইসোজোম যখন ফ্যাগোজোমের সঙ্গে যুক্ত হয় তখন তাকে কি বলা হয়, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি মানে যখন বাইরে থেকে কোনো একটা বস্তু কোষের মধ্যে প্রবেশ করে তখন সেকে ফ্যাগোসাইটোসিস বলা হয়ে থাকে বা ফ্যাগোজোম বলা হয়ে থাকে। এই ফ্যাগোজোম বলছে বস্তুটা ঢুকে থাকে ফ্যাগোজোম, আর পদ্ধতিটাকে ফ্যাগোসাইটোসিস বলছে। এই ফ্যাগোজোমের সঙ্গে লাইসোজোম যখন যুক্ত হবে, প্রাইমারি লাইসোজোম যুক্ত হবে, তখন শুরু হবে কি সেকেন্ডারি লাইসোজোম বা হেটেরোফ্যাগোজোম। সেকেন্ডারি লাইসোজোম বা হেটেরোফ্যাগোজোম। আর রেসিডুয়াল বডি কি, যে অংশটা অপাচ্য অবস্থায় থেকে গেল, অপচ্য অংশ বলে এই ডাইজেস্ট হওয়ার পর যে অপচ্য অংশ হচ্ছে রেসিডুয়াল বডি। টার্সিয়াল মধ্যে কি থাকে, এখান থেকে রেসিডুয়াল বডি, রেসিডুয়াল বডি। অটোফ্যাজি কাকে বলে, যখন এই যে গব্বর যেখানে তোমার ডেড বা ভেসিক্যাল, যে ভেসিক্যাল কোন ডেড বা ইনঅ্যাক্টিভেট
সেল অর্গানস বা তোমার সেল যারা তোমার এই লাইসোজোমের দ্বারা ধ্বংস হয় তাকে অটোফ্যাগোজোম বা অটোলাইসোজোম বলা হয়ে থাকে। প্রাইমারি লাইসোজোম কোনটা? যেটা এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে গলগি বডির মাধ্যমে যে প্রথম লাইসোজোমটা তৈরি হয় তাকে বলা হচ্ছে প্রাইমারি লাইসোজোম, যার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো অতটা অ্যাক্টিভ অবস্থায় থাকে না। কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলে? তো লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলা হয়। মেসোজোমকে মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ বলা হয়ে থাকে। তার সেন্ট্রোজোমকে এমটিওসি বলা হয়, মাইক্রোটিউবুল অর্গানাইজার সেন্টার বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলে, অফ দ্য সেল। তারপর ক্যারিও লিভ বলে, ক্যারিও কথাটি যেখানে আসবে সেটা হচ্ছে প্রোক্যারিও বলো, ইউক্যারিওট বলো, সে ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয় প্লাজমকে আমরা বলছি ক্যারিও লিম্ব। এবার 19 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোন অঙ্গাণুটি পর্দাবৃত্ত নয়? তো আমরা এখানে জানি যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং সেন্ট্রিওল। এখানে সেন্ট্রিওল হচ্ছে পর্দাবিহীন কোষ, দেখতে পাচ্ছ সেন্ট্রিওলে চারদিকে কোনো পর্দা থাকবে না, সেন্ট্রোস্ফিয়ার বলে একটা রিজিয়ন থাকে। কিন্তু মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিয়াস এর হচ্ছে দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু, আর নিউক্লিয়াসটা নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত থাকে। 20 নম্বর কোয়েশ্চেন বলছে সেন্ট্রিওল এবং সেন্ট্রোজোম কোন কোষে পাওয়া যায়? সেন্ট্রিওল এবং সেন্ট্রোজোম প্রায় সমস্ত প্রাণী কোষে পাওয়া যায়। উদ্ভিদ কোষে অবস্থান করে না বলে এরা কোষ প্রাচীরের সমস্ত গ্রন্থিতে বিভাজন হয় না এবং গ্রন্থ তৈরি হয় না। আর দ্বিতীয় হচ্ছে তোমার সেন্ট্রোজোম কি করে? হ্যাঁ, আর প্রোক্যারিওটিক কোষেরা থাকে না, শুধুমাত্র প্রাণী কোষে থাকে। 21 নম্বর সেন্ট্রিওল উপস্থিত থাকে কোথায়? সেন্ট্রোজোমের মধ্যে। 22 নম্বর হচ্ছে কোন কোষ অঙ্গাণু কোষের শক্তি ও ভর? সবাই জানে মাইটোকন্ড্রিয়া। 23 নম্বর কোয়েশ্চেন বলছে কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলে? আমরা বলি রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। স্পোরোজোম হচ্ছে লিপিড সিনথেসিস করবে, স্টোরেজ করবে। লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলে। সেন্ট্রোজোমকে এমটিওসি বলা হয়, মাইক্রোটিউবুল অর্গানাইজার সেন্টার। তারপর হচ্ছে কি কোন কোষ অঙ্গাণু অ্যাক্রোজোম গঠন? তাহলে শুক্রাণু যে এই যে অ্যাক্রোজোম উপরের অংশ, এটা গলগি বডি তৈরি করছে এবং এর মধ্যে কি থাকছে? এখানে অ্যাক্রোলাইসিন বা হায়ালিউরোনিক অ্যাসিড থাকছে, হায়ালিউরোনিক অ্যাসিড। ডেজ এনজাইম এরা কি করে? এটা কোষ প্রাচীরের এগের জোনা পেলুসিডা লেয়ারকে ব্রেকডাউন করে। 25 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল থাকে? ক্লোরোপ্লাস্টের যে গ্রানা রয়েছে সেই গ্রানায় তোমার থাকে, মানে কোনটি 26 নম্বর হচ্ছে কোনটি উদ্ভিদের কোষ গহ্বরের কাজ নয়? কোষের সম্প্রসারণ, সঞ্চয়, বর্জ্যপদ মিশ্রণ সবগুলো কাজ, কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড গঠন কাজ না। হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের প্রাণীদের জীবদেহ কোষে মানে বিভিন্ন ধরনের জারণ প্রক্রিয়ার মাধ্যমে বাই প্রোডাক্ট তৈরি হয়। তারপরে হচ্ছে যে এই হাইড্রোজেন পারঅক্সাইড তখন যেটা আমাদের পক্ষে ক্ষতিকর, ক্যাটালেজ এনজাইম যেটা তোমার পারঅক্সিজমের মধ্যে তৈরি হচ্ছে, সেই ক্যাটালেজ এনজাইমের মাধ্যমে এটা ব্রেকডাউন করে জল এবং অক্সিজেনে কনভার্ট করে। 27 নম্বর বলছে সিলিয়ারি মাইক্রোটিউবুল বিন্যাস। এখানে এটা যেমন সিলিয়া এবং সিলিয়ার মাইক্রোটিউবুল, সিলিয়া যে অ্যাক্সোনিয়াম থাকছে, অ্যাক্সোনিয়ামের গঠন হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট, কিন্তু যখন সিলিয়ার বেসাল রিজনের অংশ তখন সেটা হচ্ছে 9+0 অ্যারেঞ্জমেন্ট। এখানে 9+2 অ্যারেঞ্জমেন্টটা রাইট। টোয়েন্টি নম্বর কোয়েশ্চেন বলছে জীবকোষের প্রথম কে দেখেন আবিষ্কার করেন? তো জীবকোষ প্রথম দেখেছিল রবার্ট হুক, সেটা 1665-এ, কিন্তু সে দেখেছিল ডেড সেল। এরপরে 1674-এ অ্যান্টন ভন লিউয়েনহুক প্রথম তোমার একটা মানে প্রোটোজোয়াকে আদ্য প্রাণীকে পর্যবেক্ষণ করেছিল, যেটা লিভিং সেল ছিল। স্লেডেন এবং সোয়ান দুজন আমাদের কোষবাদ বা কোষ তত্ত্ব দিয়েছিল, আর রোডলফ ভার্চু বলছিল যে একটা কোষ তার আগের কোষ থেকে তৈরি হয়। সেল অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস।
29 নম্বর কোয়েশ্চেন বলছে প্রাণী কোষে কোনটি থাকে না? প্রাণী কোষে সেন্ট্রিওল, প্লাজমা ডেসমাটা, এটিএস রাইবোজোম সবকটি। এখানে থাকে না শুধুমাত্র প্লাজমা ডেসমাটা, কারণ প্লাজমা ডেসমাটা হচ্ছে প্ল্যান্টের দুটো কোষের মধ্যে যে সংযোগ স্থাপন তাকে বলা হচ্ছে তাকে বলছি আমরা প্লাজমা ডেসমাটা, এটা উদ্ভিদ কোষের মধ্যে থাকছে। 30 নম্বর বলছে ক্রোম্যাটিন গঠনগত উপাদান কি? তাহলে ক্রোম্যাটিন গঠনগত উপাদান হচ্ছে আমাদের ক্রোম্যাটিন গঠনগত উপাদান হচ্ছে নিউক্লিওজোম। কারণ নিউক্লিওজোম হচ্ছে একটা নিউক্লিওজোম যেটা 8টা হিস্টোন প্রোটিন দ্বারা তৈরি থাকে। সেই 8টা হিস্টোন প্রোটিনের নিউক্লিওজোমটা ঘিরে ডিএনএ অবস্থান করে। এটা নিউক্লিওজোম, যেখানে H2A, H2B, H3 আর H4 থাকবে এবং ডিএনএটা ওকে পেঁচিয়ে অবস্থান করবে, কারণ হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারীয় প্রোটিন আর ডিএনএ হচ্ছে অ্যাসিডিক। তো এই নিউক্লিওজোম হচ্ছে ক্রোম্যাটিনের গঠনগত উপাদান। 31 নম্বর হচ্ছে 70S রাইবোজোমে এস অক্ষরের অর্থ হচ্ছে অধঃক্ষেপণ গুণাঙ্ক ভেদভার্গের একক। তাহলে এখানে ভেদভার্গের একক এবং অবশ্যই এটা অধঃক্ষেপণ গুণাঙ্ক হবে। 32 নম্বর হচ্ছে উদ্ভিদ কোষের প্রধান ক্ষরণ কাজ কোন অঙ্গনে ঘটে? স্পেরোজোম, ডিকটিওজোম, রাইবোজোম। কারণ উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম বলা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া কোথায় অনুপস্থিত থাকে? মনেরা, রোডোফাইসা, ক্লোরোফাইটোফিওড, এগুলো হচ্ছে শৈবালের সাবডিভিশন। এবার এখানে মনেরা হচ্ছে একমাত্র যেখানে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে, কোনো পর্দাবৃত কোষ সংলগ্ন অনুপস্থিত থাকে। 34 নম্বর হচ্ছে প্রোটিন প্যাকেজিং কোথায় ঘটে? তার প্রোটিনের প্যাকেজিং ঘটবে তোমার কোথায়? গলগি বস্তুর মধ্যে। কারণ গলগি বস্তুকে বলা হয় কি পোস্ট অফিস অফ দ্য সেল বা ব্যাংক অফ দ্য সেল, পুলিশ স্টেশন অফ দ্য সেল, বিকজ ওখানে সব প্যাকেজ হওয়ার পর ভেসেলগুলো নির্দিষ্ট দিকে পৌঁছে যায় কোষের স্থানে। 35 নম্বর কোয়েশ্চেন বলছে প্লাস্টিড উৎপত্তি লাভ করে কোষ গহ্বর থেকে, কোষ প্রাচীর থেকে, নিউক্লিয়াস থেকে, প্রোপ্লাস্টিড থেকে। তাহলে প্রোপ্লাস্টিড থেকে প্লাস্টিড উৎপন্ন হয়। 36 নম্বর কোয়েশ্চেন বলছে পছন্দময় ভব্যতা মানে হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন, সেটা হচ্ছে কোষ পর্দা। 37 নম্বর হচ্ছে গলগি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্ট ভেসিকলকে একত্রে কি বলা হয়ে থাকে? এগুলোকে একত্রে মাইক্রোজোম বলা হয়ে থাকে। মাইক্রোজোম। ওকে, তার আবার কি বলছেন অক্সিজেন কোথায়? যে F0F1 কমপ্লেক্স মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায় তাকে বলা হচ্ছে অক্সিজেন। সেন্ট্রোজোম কোষ সংলগ্ন রাইবোজোম। 38 মানবদের ক্ষুদ্রতম কোষ কোনটি? মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ যদিও হচ্ছে কি স্পার্ম সেল। স্পার্ম সেলের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ। হলো ক্ষুদ্রতম কোষ হচ্ছে কি স্পার্ম সেল, যার সাইজ হচ্ছে 4 to 5 মাইক্রোমিটার। কিন্তু আমরা যখন দেখব লিম্ফোসাইট আমাদের সবচেয়ে ছোট কোষ, যেটা হচ্ছে 5 to 7 মাইক্রোমিটার। আর সবচেয়ে বড় তোমার এই কোষ আরবিসি কোষ, রক্তের কোষ হচ্ছে মোনোসাইট, এটা হচ্ছে বিগেস্ট, এটা স্মলেস্ট। ট্রেসার পদ্ধতি নিচের কোন আইসোটোপটি ব্যবহার? ট্রেসার এমন একটি পদ্ধতি যেখানে একটা রেডিও আইসোটোপকে ব্যবহার করে একটা কোনো অ্যাটম বা মলিকুলের ভাগ্য নির্ধারণ করা হয়। যেমন আমি বললাম এখানে যে CO2 প্লাস H2O মিশে তৈরি হচ্ছে তোমার C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O তৈরি হচ্ছে তোমার 6CO2 12H2 মিলে। তারপর হচ্ছে ট্রেসার পদ্ধতি হলো, এবার দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে আর H2O থেকে জল তৈরি, এটা আমরা জানি অক্সিডেশন রিয়াকশন। কিন্তু কিভাবে জানবো? কারণ এখানে আমরা অক্সিজেন 18 কে ইউজ করছি, ক্লিয়ার, আর H2O ইউজ করছি। তো এখানে আমাদের ইউজ করা হয় মানে ট্রেসার পদ্ধতি ট্রেস করে কোনো কিছুকে ট্রেস করা হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে C14 ইউজ করা হয় এবং আরেকটা ইউজ করা হয় H3 ট্রাইটিয়াম। 40 নম্বর কোশ্চেন, খালি চোখে দেখা যায় এরকম একটা উদ্ভিদ কোষের নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। অ্যাসিটাবুলারিয়া হচ্ছে এমন একটা উদ্ভিদ কোষ যে উদ্ভিদ কোষের সাইজ হচ্ছে 0.5 to 10 সেন্টিমিটার ইন লেন্থ হয় বলে এস্টিমেট দেখতে পাওয়া যায়।
আর মাইক্রোবায়োম সবচেয়ে স্মলেস্ট অর্গানিজম, যেখানে 0.1 থেকে 0.3 মাইক্রোমিটার ইন সাইজ। এবার হচ্ছে প্রোক্যারিওটিক শ্বাস উৎসেচক যুক্ত অংশ। প্রোক্যারিওটিক শ্বাস উৎসেচক যুক্ত অংশটিকে কি বলা হয়? মেসোজোম বলা হয়, কারণ এখানে সাইটোক্রোম অক্সিডেজ বলে একটা এনজাইম আছে, সাইটো, যেটা আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায়। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে এনজাইমটা হচ্ছে আইডেন্টিফাইং এনজাইম, এবং এই এনজাইমটার জন্যই বলা হয় যে মেসোজোম থেকে পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়া তৈরি হয়েছে। 42 নম্বর হচ্ছে নিচের কোন অংশটির জন্য কিছু ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে সক্ষম হয়? এটা ক্রোম্যাটোফোরের জন্য, কারণ ক্রোম্যাটোফোরের মধ্যে ব্যাকটেরিও ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড এর মতো জিনিসগুলো থাকে। স্লাইম স্তর হচ্ছে ব্যাকটেরিয়া নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বাইরের দিকে যে আবরণ থাকে তাকে আমরা গ্লাইকোক্যালিক্স বলি। এই গ্লাইকোক্যালিক্স যদি শক্তভাবে যুক্ত থাকে তো সেটা ক্যাপসুল বলি, আর যদি নরমভাবে যুক্ত থাকে সেটাকে স্লাইম লেয়ার বলে থাকি আমরা। তারপর হচ্ছে 44 নম্বর কোয়েশ্চেন বলছে সেল প্লেটের প্রধান উপাদান কি? সেল প্লেটের প্রধান উপাদান হচ্ছে পেকটিন। এটা আসলে কি? ফ্র্যাগমোপ্লাস্ট প্লাস গলগি বডি প্লাস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে তৈরি হয়, এবং এটা সেল প্লেটটা হচ্ছে পেকটিনের সঙ্গে তোমার সেলুলোজ থাকছে এবং সেলুলোজ এবং হেমিসেলুলোজ থাকবে। 44 নম্বর ইস্টের প্রাচীর অবস্থিত শর্করাটি কি? ইস্ট কি? তাহলে ইস্ট হচ্ছে তোমার একটা ফাঙ্গাস, ছত্রাক কোষ প্রাচীর উপাদান হচ্ছে কাইটিন। সুবেরিন কোথায় থাকে? সুবেরিন হচ্ছে এন্ডোডার্মিস, অন্তঃস্থকে থাকে। পেকটিন কোথায় থাকে? এটা সেকেন্ডারি সেল ওয়াল। পেকটিন হচ্ছে সেকেন্ডারি ওয়াল অফ প্ল্যান্ট, উদ্ভিদের গৌণ প্রাচীরের মধ্যে থাকে। আর লিগনিন থাকে কোথায়? লিগনিন থাকে তোমার পেকটিন থাকে তোমার কোথায়? এটা মিডল ল্যামেল্লা, ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট থাকবে। লিগনিন থাকে তোমার গৌণ কোষ প্রাচীর, সেকেন্ডারি সেল ওয়াল। হলো 45 নম্বর কোশ্চেন বলছে কোনটি প্রোক্যারিওটিক কোষ থাকে না? কোষ প্রাচীর, 80 রাইবোজোম, নিউক্লিওয়েড ও সাইটোপ্লাজম। 80 রাইবোজোমে থাকে না। 46 নম্বর মাইটোকন্ড্রিয়া বিহীন একটি প্রাণী কোষ হলো কি পরিণত? মাইটোকন্ড্রিয়া পরিণত আরবিসি, কারণ আরবিসির কাজ হচ্ছে অক্সিজেন বহন করে। এবার যদি আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে তাহলে তো ওরা সম্পূর্ণ এটাকে মানে অক্সিজেনটাকে ইউজ করে নেবে, তাই থাকে না। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। 48 স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এটা ফ্যাট সংশ্লেষ করা। গলগি বস্তুর কাজ কি? এর কাজ হচ্ছে এক্সক্রিটরি অর্গান, ক্ষরণের সাহায্য করা। কোষের প্রধান ক্ষরণ কাজ সম্পন্ন হয় কোথায়? ডিকটিওজোম বা গলগি বডির মধ্যে। এখানে গলগি বস্তুর চারিদিকে গলগি বস্তুর চারিদিকে স্বচ্ছ স্থান থাকে, তাকে জোন অফ এক্সক্লুশন বলা হয়। আর জোন অফ ট্রানজিশন মানে যেখানে দুটো আলাদা টাইপের টিস্যু এসে টিস্যু সিস্টেম এসে মিলিত হবে, যেমন সিলিয়াই জোন অফ ট্রানজিশন হয়। ইনক্লুশন হচ্ছে এক ধরনের প্রোটিন বডি বা অন্য সাবস্টেন্স, যেটা যখন কোষের মধ্যে মানে প্রোটিনের ওভার এক্সপ্রেশন ঘটবে, বা তোমার প্রোটিনের ওভার এক্সপ্রেস করতে পারে, বা কোনো মাইক্রোবিয়াল ইনফেকশন যখন বাড়তে হবে তখন সেখানে ইনক্লুশন বডিজ তৈরি হয়। ইনক্লুশন বডিগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ, যেমন হার্পিস, যেমন পার্কিনসন ইত্যাদি ডিজিজ বা জেনেটিক ডিসঅর্ডারকে ডিটারমাইন করে। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে শ্বসনের সাহায্য করা, কারণ ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন এখানে ঘটে। ডিএনএ পাওয়া যায় কোথায়? ডিএনএ পাওয়া যায় তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ক্লোরোপ্লাস্টের মধ্যে, আর তোমার নিউক্লিয়াসের মধ্যে। এদিকে অটোনোমাস সেল অর্গানেলস বলা হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে অক্সিজম। পারক্সিজম কিন্তু ডিএনএর মতো নিউক্লিয়েটের মতো ঘন বস্তু পাওয়া যায়, কিন্তু ডিএনএ না।
অক্সিজেনের গোলাকার মস্তকগুলো, অক্সিজেন মানুষ যখন এটা এই ধরনের কোষ পর্দা, এবং কোষ পর্দার মধ্যে এভাবে থাকবে। এই অংশটা কোষ পর্দার সঙ্গে যুক্ত অংশ F0 আর মস্তক অংশ F1 বলা হয় থাকে। 55 নম্বর কোয়েশ্চেন বলছে লাইসোজোম যখন ফ্যাগোজোমের সঙ্গে যুক্ত হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হচ্ছে কি, তখন তাকে হেটেরোফ্যাগোজোম বলা হয়ে থাকে। আর প্রাথমিক লাইসোজোম যেটা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে গলগি বডিতে প্রথম ফর্মেশন হয়। অটোফ্যাজি মানে যখন তোমার নিজের কোষকে নিজে ধ্বংস করে লাইসোজোম, আর রেসিডুয়াল বডি যেটা অপাচ্য অংশটা বেরিয়ে যায় সেটা লাইসোজোম বলে। রেসিডুয়াল বডি কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলা হয়। ক্যারিওলিয়াম কি? নিউক্লিওপ্লাজমকে বলা হয়। নিউক্লিয়াসের আবরণী কি? নিউক্লিয়াসের দ্বিপর্দ বিশিষ্ট এবং ছিদ্রযুক্ত। 59 নম্বর কোয়েশ্চেন বলছে কোন বস্তুর সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে নিউক্লিয়াস? সেটা রাইবোজোমাল আরএনএর সংশ্লেষ স্থান নিউক্লিয়াস। এমআরএনএ বা টিআরএনএ এর সংশ্লেষণ স্থান হচ্ছে ওই নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাজ হলো কি? এখানে হচ্ছে কি মেইনলি তোমার আরএনএ সংশ্লেষ করা। নিউক্লিয়াসের গ্র্যানিউলার অংশ কিসের দ্বারা গঠিত? নিউক্লিয়াসের যে গ্র্যানিউলার অংশ সেটা প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত থাকে। 62 নম্বর হচ্ছে 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন, 1831 রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছিল? 1831 রবার্ট ব্রাউন তোমার অর্কিড রুটের মধ্যে নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিল। আর অর্কিড রুট এটা 1832 হলো। এরপর হচ্ছে কি কোষ রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে এবং লিওন হুক 1674 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল। তারপর নিউক্লিয়াস আবিষ্কার করেছিল ফন্টানা। তারপর হচ্ছে কি ডিকটিজমকে গলগি বডিকে আবিষ্কার করেছিল, এটা হচ্ছে আবিষ্কার করেছিল তোমার জর্জ প্রথম, এটাকে দেখেছিল এবং ক্যামিলো গলগি এর নামকরণ করেছিল। নেক্সট কোয়েশ্চেন 63 কোয়েশ্চেন বলছে দেহকোষে সাধারণত কোন প্রকৃতির? দেহকোষ সর্বদা কি হয়? ডিপ্লয়েড প্রকৃতির হয়, কিন্তু জননকোষ সর্বদা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। আর শস্যকোষ সর্বদা ট্রিপ্লয়েড প্রকৃতির হয়। শস্যকোষ কাদের ক্ষেত্রে? শস্যকোষ যা শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে, জিমনোস্পার্মদের ক্ষেত্রে শস্যকোষটা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। প্রোক্যারিওটিক রাইবোজোম কোনটা? আমরা প্রোক্যারিওটিক রাইবোজোম মানে যেটা তোমার 50s এবং 30s, মানে হয়ে গেল তোমার 30 আর 50s, দ্যাট ইজ 70s। এটা হয়ে গেল প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিক কোনটা? ইউক্যারিওটিক হচ্ছে তোমার 80s প্রকৃতির হয়। 65 নম্বর কোশ্চেন বলছে কোন অঙ্গাণুকে বিজ্ঞানী অল্টম্যান বায়োপ্লাস্ট বলেছিল? বিজ্ঞানী অল্টম্যান মাইটোকন্ড্রিয়াকে 1894 তোমার বায়োপ্লাস্ট বলেছিল। এর আরো যে সমস্ত নামগুলো রয়েছে যেমন কন্ড্রিওজোম, প্লাজমোজোম, ফাইলা একসাথে এর অন্যান্য নাম রয়েছে। গলগি বডি কি বলা হয়? একে ডিকটিওজোম বলা হয়, থাকে। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। প্লাস্টিডকে কুকিং হাউস, ক্লোরোপ্লাস্টকে বলা হয় কুকিং হাউস, ক্লোরোপ্লাস্ট কালারফুল প্লাস্টিক বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন শ্বেতসার জমা থাকে কোথায়? শ্বেতসার জমা থাকে অ্যামাইলোপ্লাস্টে। এলাইওপ্লাস্টে লিপিড জমা থাকে। আর প্রোটিনোপ্লাস্টে তোমার প্রোটিনোপ্লাস্ট না, এটা হচ্ছে অ্যালিউরোনোপ্লাস্ট। এটা অ্যালিউরোনোপ্লাস্টে প্রোটিন জমা থাকে। 67 নম্বর কোয়েশ্চেন কোন মাইক্রোস্কোপে রঞ্জিত না করে জীবন্ত কোষ পর্যবেক্ষণ করা হয়? একমাত্র ফেজ কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে কোন স্পেসিমেনকে কালার না করি, স্টেন না করি তাকে আমরা দেখতে পাই। এবার সেম শব্দের অর্থ হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বা স্ক্যাটার্ড ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেখানে তোমার ইলেকট্রনগুলো অবজেক্টের উপরে পড়ে বা যে স্পেসিমেন পড়ে সেটা কি হয় চারিদিকে স্ক্যাটার্ড হয়ে যায়।
আর টেম মানে হচ্ছে যেখানে ট্রান্সমিশন হয় ইলেকট্রনগুলো। সেমের মাধ্যমে শুধুমাত্র সারফেস এরিয়াটাকে লক্ষ্য করা হয়, সারফেস অফ দ্য স্যাম্পল, বা টেমের মাধ্যমে ওই ইন্টারনাল স্ট্রাকচারকে দেখা হয়। সেমের মাধ্যমে তোমার হচ্ছে 3D ইমেজ তৈরি হয়, সেমের মাধ্যমে 3D ইমেজ তৈরি হয়, কিন্তু টেমের মাধ্যমে 2D ইমেজ ফরমেশন করা হয়। এর ম্যাগনিফিকেশন পাওয়ার হচ্ছে 2 মিলিয়ন, কিন্তু এর ম্যাগনিফিকেশন পাওয়ার হচ্ছে 50 মিলিয়ন, এবং রিজলভিং পাওয়ার হচ্ছে 0.4 ন্যানোমিটার, কিন্তু এর হচ্ছে 0.5 অ্যাংস্ট্রম। তাহলে কি হলো, সেমের মাধ্যমে আমরা 3D ইমেজ পাই, 2D ইমেজ পাই টেমের মাধ্যমে। সেমের মাধ্যমে তোমার 2 মিলিয়ন টাইমস ম্যাগনিফাই করে দেখা যায়, যেখানে 50 মিলিয়ন টাইম ম্যাগনিফাই করে দেখা যায় টেমের মাধ্যমে। সেমের রিজলভিং পাওয়ার হচ্ছে 0.4 ন্যানোমিটার, টেমের রিজলভিং পাওয়ার হচ্ছে 0.5 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান 0.1 ন্যানোমিটার। সেমের মাধ্যমে ইলেকট্রনটা স্ক্যাটার হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে সেটা কালেক্ট করে ইমেজ তৈরি করা হয়। টেমের মাধ্যমে ইলেকট্রনগুলো ছড়িয়ে পড়ে না, সেটা ট্রান্সমিটেড হয়ে যায় ইলেকট্রনগুলো। তারপর হচ্ছে ফ্লুorescent মাইক্রোস্কোপ, অপটিক্যাল মাইক্রোস্কোপ দ্যাট ইউজ ফ্লুorescence or phosphorescence to visualize analyze. ফ্লুorescent মাইক্রোস্কোপ ফ্লুorescence ইউজ করা হয়, অর্থাৎ কালার ইউজ করা হয় টু analyze and observe the object. উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। উদ্ভিদের 3টে প্রাচীর রয়েছে, প্রাইমারি, সেকেন্ডারি and sometime টার্সিয়ারি। প্রাইমারি যে কোষ প্রাচীর রয়েছে তার প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, সেকেন্ডারির ক্ষেত্রে সেটা লিগনিন, আর টার্সিয়ারির ক্ষেত্রে সেটা হতে পারে তোমার পেকটিন হতে পারে। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এটা সেলুলোজ, লিগনিন। এবং ক্যালোজটা কি জিনিস? ক্যালোজ এক ধরনের পলিস্যাকারাইড, যেটা তোমার কোথায় জমা হয়? ক্যালোজ হচ্ছে পলিস্যাকারাইড যেটা প্ল্যান্ট সেল ওয়ালে জমা হয়, প্রাইমারিলি কম্পোজড অফ গ্লুকোজ লিঙ্কড বাই বিটা অন3 গ্লাইকোসাইডিক বন্ড। মানে এর পলিস্যাকারাইডে গ্লুকোজগুলো পরস্পরের সঙ্গে বিটা অন3 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা জমা হয়। ক্যালোজ তোমার ফর্মেশন হয়, সেল ওয়াল ফর্মেশন হয়, আবার ক্যালোজ ফর্মেশন হয় তোমার সিভ প্লেট, অর্থাৎ ফ্লোয়েমের সিভ প্লেট ফর্মেশন হয় যখন কোনো ভাইরাসের ট্রান্সপোর্টকে প্রোটেক্ট করার জন্য। 69 নম্বর কোয়েশ্চেন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠনগত উপাদান কি? পেপটাইড ও গ্লাইকান। কাইটিন হচ্ছে পেপটাইড ও গ্লাইকান হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান, কাইটিন হচ্ছে কার? ফাঙ্গাসের, আর সেলুলোজ হচ্ছে প্ল্যান্টের। নেক্সট কোয়েশ্চেন, কোন মৌলটি কোষ প্রাচীরের মধ্য পর্দায় থাকে? তার মধ্য পর্দায় হচ্ছে মিডল ল্যামেলা, যেখানে ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট থাকবে, ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট থাকবে। 71 নম্বর কোয়েশ্চেন, প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না? প্রোক্যারিওটিক কোষে সাধারণত তোমার নিউক্লিয় পর্দা থাকে না। প্রোক্যারিওট, প্রো মানে প্রিমিটিভ এবং ক্যারিওন মানে নিউক্লিয়াস, যেখানে তোমার নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম থাকবে না। 72 নম্বর কোয়েশ্চেন, কোষ পর্দা গঠনের প্রধান উপাদানগুলো কি? কোষ পর্দা গঠন করতে গেলে আমাকে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড লাগবে, যেখানে কার্বোহাইড্রেট হবে, প্রোটিন হবে মোটামুটি 52%, লিপিডের পরিমাণটা হবে 40%, আর 1 to 7% হচ্ছে 1 to 7% তোমার কার্বোহাইড্রেট থাকবে। তারপর হচ্ছে 73 নম্বর কোয়েশ্চেন, কোনটির মধ্যে আরএনএ থাকে না? আরএনএ থাকে না একমাত্র কোষ পর্দার মধ্যে, বাকি আরএনএ নিউক্লিয়াসে তৈরি হয়, রাইবোজোমে আরএনএ থাকে এবং ক্রোমোজোমের গৌণ খাঁজে, যেখানে নিউক্লিয়ার অর্গানাইজার রিজন বা নিউক্লিওলাস থাকছে সেখানেও থাকছে। কোয়েশ্চেন নাম্বার 74, সক্রিয় শোষণে কোন প্রক্রিয়া ঘটে? সক্রিয় শোষণ মানে যেখানে বিপাকীয় শক্তির ব্যয় হয়, সেকে সক্রিয় শোষণ বলে। কোনো কিছু ট্রান্সপোর্ট করার জন্য বিপাকীয় শক্তি বা এটিপির ব্যয় হয়। কোয়েশ্চেন নাম্বার 75, কোষ পর্দা তরল মোজাইক মডেল আবিষ্কার করেন কে? বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন 1972-তে প্রথম আবিষ্কার করে। ওয়াটসন ক্রিক 1953-তে প্রথম তোমার ডিএনএ ডাবল হেলিক্যাল মডেল আবিষ্কার করে। গার্নার অ্যান্ড অ্যালার্ড
ফটোপিরিয়ডিজম সম্পর্কে বলেছিল, পিরিয়ডিজম। ড্যানিয়েলি অ্যান্ড ড্যাবসন দিয়েছিল পিএলপি মডেল, প্রোটিন লিপিড প্রোটিন মডেল দিয়েছিল। তারপর হচ্ছে কি নেক্সট কোশ্চেন, পছন্দমাপী ভেদ্যতা বা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেটা হচ্ছে একমাত্র কোষ পর্দার মধ্যে থাকে, কোষ প্রাচীর হচ্ছে ভেদ্য। নেক্সট কোশ্চেন, লাইসোজোম কোনটি দ্বারা উৎপন্ন হয়? লাইসোজোম মেনলি এখানে গলগি বস্তু এবং মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই দুটি হবে কিন্তু এর জন্য মানে উৎপন্ন হয় দুটির দ্বারা, গলগি বস্তুর দ্বারা আবার তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দ্বারাও। তবে গলগি বস্তু দ্বারা তৈরি হচ্ছে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এনজাইমগুলো ফর্মেশন হয়, যে ওর মধ্যে যে 40 ধরনের 45 থেকে 50 ধরনের যে হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক বা আর্দ্র বিশ্লেষণকারী যে উৎসেচকগুলো থাকে, সেই উৎসেচকগুলো ফর্মেশন হয় কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। 78 নম্বর কোশ্চেন, কোষ পর্দায় কোনটি থাকে না? কোষ পর্দায় তোমার প্রোলিন থাকে না। প্রোলিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড যেটা কোষ পর্দায় থাকে না। 79 নম্বর কোশ্চেন, 80S রাইবোজোম অধায়ক হলো 40S এবং 60S। সি নাম্বার আনসার, এটা ইউক্যারিওটিক কোষের রাইবোজোম। কোশ্চেন নম্বর 80, মধ্য ল্যামেলা কোনটি নিয়ে গঠিত? সেটা ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট, সঙ্গে সঙ্গে ম্যাগনেসিয়াম পেকটেট নিয়েও গঠিত তারা। কোশ্চেন নম্বর 81, কোনটি দিয়ে সাইটোস্কেলিটন গঠিত? তাহলে সাইটোস্কেলিটন হচ্ছে প্রোটিন ফিলামেন্ট, কারণ সাইটোস্কেলিটন 3 রকম হয়ে থাকে, একটা মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিবিউল আর একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কোয়েশ্চেন নম্বর 82, সংখ্যায় সবথেকে বেশি সাইটোপ্লাজমের অঙ্গাণু কোনটি? সংখ্যায় সবচেয়ে বেশি সাইটোপ্লাজমের অঙ্গাণু থাকে রাইবোজোম। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এর পরিমাণ হচ্ছে 20,000, প্রত্যেক কোষে এক সিঙ্গেল কোষ সেখানে 20,000। কিন্তু যখন আমাদের ইউক্যারিওটিক সেল রয়েছে, তখন সেখানে মোটামুটি 1 লাখ। কিন্তু যখন তুমি ইস্ট সেলে যাবে বা লিম্ফোসাইটে যাবে বা প্ল্যান্ট মেরিস্টেমেটিক টিস্যু বা নার্ভ সেলে, তখন এর সংখ্যা আনলিমিটেড থাকে। 83 নম্বর কোয়েশ্চেন, মাইটোরাইবোজোমের পরিমাণ হলো 55X। মাইটোরাইবোজোম মানে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম থাকে সেটাকে আমরা মাইটোরাইবোজোম বলি। তার হচ্ছে 25S, যেখানে 35 এবং 25S, অর্থাৎ এর ছোট ইউনিটটা হবে কত? 25S, আর বড় ইউনিটটা হবে 35S। 84 নম্বর কোয়েশ্চেন, অ্যান্টেনা কমপ্লেক্স কোথায় পাওয়া যায়? অ্যান্টেনা কমপ্লেক্স ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। এখানে 250টা ক্লোরোফিল একসাথে জমা হয়ে গিয়ে তারা লাইট হারভেস্টিং করে, অর্থাৎ লাইটকে অ্যাবজর্ব করে। এই 250 ক্লোরোফিল মিলে যে একটা সংগঠন তৈরি হয় সেটাকে আমরা বলছি অ্যান্টেনা কমপ্লেক্স। নিচের সম্পর্কগুলো সঠিকভাবে সাজাও। তাহলে এখানে মাইক্রোপ্লাজমা হচ্ছে সবচেয়ে ছোট কোষ, যার সাইজ হচ্ছে মোটামুটি 0.1 to 0.3 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। র্যামি গাছের ফাইবার দৈর্ঘ্যে বড় উদ্ভিদ কোষ, অ্যাসিটাবুলেরিয়া আয়তনে সর্বাপেক্ষ বড় উদ্ভিদ কোষ, এবং সাধারণত নিউরন হচ্ছে কি দৈর্ঘ্য বড় প্রাণী কোষ। তাহলে এ 1 নম্বর ডি, 1 নম্বর, তাহলে এ নম্বর আনসার কারেক্ট। 87 number relation, Singer and Nicholson in the year 1972, they discover the fluid mosaic model, that is B. Benda discovered mitochondria, the Dubé discovered lysosome, Robert Brown discovered nucleus. 1B, 2A, 1B, 2A, that is B number answer correct. 88 number question says,
গলগি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি ভেসিকলগুলোকে একত্রে কি বলে, তাদেরকে মাইক্রোজোম বলা হয়ে থাকে, মাইক্রোজোম। 89 নম্বর কোয়েশ্চেন, মানবদেহের ক্ষুদ্রতম কোষ কোনটি? আমাদের লিম্ফোসাইট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কোষ, সবচেয়ে বড় কোষ হচ্ছে মনোসাইট, মনোসাইট বড় কোষ, এবং আমাদের কিন্তু আসলে আমাদের সবচেয়ে ছোট কোষ হচ্ছে স্পার্ম, যেটা 4 to 5 মাইক্রোমিটার ইন সাইজ। স্পার্ম হচ্ছে সবচেয়ে ছোট কোষ, স্মলেস্ট সেল ইন আওয়ার বডি। নেক্সট কোয়েশ্চেন 89, কোন অঙ্গাণুর সঙ্গে কোষের অটোলাইসিস মানে যখন লাইসিস মানে ভেঙে দেওয়া, অটো মানে হচ্ছে অটোমেটিক, নিজের কোষ নিজে ভাঙছে, সেটা একমাত্রকে লাইসোজোম। 90 নম্বর কোয়েশ্চেন সেজ, কোষের লাইসোজোম ফেটে গেলে কি ঘটবে? কোষের লাইসোজোম যদি ফেটে যায় তো কোষের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো রয়েছে সেগুলো সব বেরিয়ে পড়বে এবং কোষটাকে ডেড করে দেওয়া, কোষটি মারা যাবে। লাইসোজোম ফ্যাগোজোমের সঙ্গে যুক্ত হলে তাই কি বলা হয়? লাইসোজোম প্রথমে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গলগি বডি থেকে কি হলো, একটা প্রাইমারি লাইসোজোম ফর্মেশন হয়। এই প্রাইমারি লাইসোজোম তোমার যখন অটোফ্যাগোজোমের সঙ্গে, ধরো এটা অটোফ্যাগোজোম আসছে, পোস্ট বাইরে থেকে এটা কোনো ফ্যাগোসাইটোসিস করছে, কোনো একটা জীবাণু এসছে এখানে বা কোনো ফুড ম্যাটেরিয়াল এসছে, এর সঙ্গে যুক্ত হবে তখন তৈরি হবে সেকেন্ডারি লাইসোজোম, তৈরি হবে। এটা হচ্ছে তোমার গৌণ লাইসোজোম তৈরি হয়। নিচের কোনটিকে আত্মহননকারী থলি বলে? মানে সুইসাইডাল ব্যাগস, লাইসোজোম। ক্যারিওলিম্ফ কি? ক্যারিওলিম্ফ হচ্ছে নিউক্লিয়াসের রস, নিউক্লিয়াসকে ক্যারিওলিম্ফ বলা হয়। 94 নম্বর কোয়েশ্চেন সে, নিউক্লিয়াসের আবরণটি কিরকম? এটা হচ্ছে দ্বিপর্দাযুক্ত এবং ছিদ্রযুক্ত হয়, নিউক্লিয় পর্দার আবরণ। কোয়েশ্চেন নম্বর 95, মানুষের চোখের রিজলভিং পাওয়ার কত? মানুষের চোখের রিজলভিং পাওয়ার হচ্ছে তোমার 100 মাইক্রোমিটার। মানুষের চোখের রিজলভিং পাওয়ার মান হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটো কণাকে সেপারেট ভাবে দেখার যে ক্ষমতা, সেটাকে রিজলভিং পাওয়ার বলা হয়ে থাকে। যে লেন্সের যত বেশি রিজলভিং পাওয়ার বেশি থাকবে, তার তত বেশি ক্লিয়ার পিকচার তার মধ্যে চলে আসবে। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের রিজলভিং ক্ষমতা কত? হচ্ছে এটা 1 অ্যাংস্ট্রম, মিনস 1 অ্যাংস্ট্রম হচ্ছে রিজলভিং ক্ষমতা ইলেকট্রন মাইক্রোস্কোপের। এবার ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিল কে? নল এবং রুস্কা 1932। স্লেডেন সোয়ান কি কোষ তত্ত্ব, সেল থিওরি দিয়েছিল? সেল থিওরি। জ্যানসেন এরা প্রথম লেন্স আবিষ্কার করেছিল। রবার্ট প্রথম ডেড সেলকে দেখেছিল। টেম রেজলিউশন ক্ষমতা কত ছিল? 10 এ নর্মালি ম্যাগনিফিকেশন ক্ষমতা ছিল তোমার 50 মিলিয়ন টাইমস, বাট এখানে তোমার রিজলভিং ক্ষমতা হচ্ছে 0.2 ন্যানোমিটার। মানুষের চোখের রিজলভিং সীমা কত? মানুষের চোখের রিজলভিং সীমা হচ্ছে তোমার 1/16। 100 নম্বর কোয়েশ্চেন সেজ, আলোক অণুবীক্ষণ যন্ত্রের রিজলভিং ক্ষমতা কত? আলোক অণুবীক্ষণ যন্ত্রের রিজলভিং ক্ষমতা হচ্ছে 3000 অ্যাংস্ট্রম। কোয়েশ্চেন নম্বর 101, ডিএনএ সংশ্লেষে পরিমাপ করা যায় যে তেজস্ক্রিয় পদার্থের সংযোগে, সেটা হচ্ছে তোমার থাইমিডিন। 102 নম্বর কোয়েশ্চেন, যে পদ্ধতি দ্বারা সেল হোমোজিনিট থেকে কোষীয় অঙ্গাণুকে পৃথক করা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন। লক্ষ্য করতে পারো যেরকম একটা মিক্সচার অফ সেল রয়েছে যাকে আমরা সেন্ট্রিফিউজ মানে হাই স্পিডে ঘোরানো। এবার সেন্ট্রিফিউজ করলে যেগুলো সবচেয়ে ভারী হাই ডেন্সিটি সে নিচে চলে যাবে, ইন্টারমিডিয়েট ডেন্সিটি আলাদা হয়ে যাবে এবং লো ডেন্সিটি পার্টিকেল আলাদা হয়ে যাবে। হচ্ছে কি তোমার ডিফারেন্সিয়াল সেন্ট্রিফিউগেশন প্রসেস। কোয়েশ্চেন নম্বর 103, একক প্লাজমা পর্দার স্থূলত্বের পরিমাণ হলো 75 অ্যাংস্ট্রম। একক প্লাজমা পর্দার হচ্ছে 75 অ্যাংস্ট্রম, মানে প্লাজমা পর্দার যে রয়েছে মানে ডায়ামিটার রয়েছে হচ্ছে 75 অ্যাংস্ট্রম।
104 কোষ পর্দা কোথায় পাওয়া যায়? কোষীয় পর্দা কোথায় পাওয়া যায়? সেটা ব্যাকটেরিয়াতে, সমস্ত প্রোক্যারিওটিক কোষে, সমস্ত সবগুলো কোষ পর্দা ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, সবগুলো। সক্রিয় শোষণ কোন প্রক্রিয়ায় ঘটে? বিপাকের শক্তির ব্যয়, সাধারণ অভিস্রবণ, নিষ্ক্রিয় ব্যাপন, উপরের কোণের বিপাকীয় শক্তির ব্যয় হবে। কোয়েশ্চেন নম্বর 106 কোন বস্তুটি কোষ পর্দা দিয়ে ভেদ্য নয়? কোবাল্ট, গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুটামিক অ্যাসিড। এখানে সবচেয়ে বড় উপাদানটি হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। ওই জন্য গ্লুকোজ 6 ফসফেটকে ট্রান্সফার করার জন্য দেখো এখানে কি রয়েছে, এটা গ্লুকোজ 6 ফসফেট ট্রান্সপোর্টার রয়েছে। গ্লুকোজ 6 ফসফেট ট্রান্সফার করার জন্য গ্লুকোজ 6 ফসফেট ট্রান্সপোর্টার বলে একটা তোমার এখানে ট্রান্সপোর্টার রয়েছে। যেমন এখানে দেখো গ্লুকোজকে ট্রান্সফার জন্য গ্লুট রয়েছে, গ্লুট মানে গ্লুকোজ ট্রান্সপোর্টার। এখানে গ্লুকোজ 6 ফসফেটটা ভেদ্য না, মানে আকারে বড়, আয়তন বড় মলিকিউলস বা তোমার হচ্ছে যেগুলো চার্জ পার্টিকেল সেগুলো ট্রান্সপোর্ট করার জন্য কি দরকার হচ্ছে, তোমার ট্রান্সপোর্টারের দরকার পড়ছে। কোয়েশ্চেন নম্বর 107 কোষ পর্দা তরল মডেলটি প্রস্তাব করেন সিঙ্গার এবং নিকলসন 1972। ড্যানিয়েল ড্যাভসন করেছিল পিএলপি মডেল, প্রোটিন লিপিড প্রোটিন মডেল। গার্নার এবং অ্যালার্ড তোমার করেছিল ফটোপিরিয়ডিজম সম্পর্কে, এবং অটসন এন্ড ক্রিক করেছিল তোমার ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। কোয়েশ্চেন নম্বর 108 পছন্দ এবং ভেদ্য ধর্ম দেখায় পছন্দ কোষ পর্দার মধ্যে, মানে কোনো জিনিসকে ভিতরে প্রবেশ করতে দিবে, আবার কোনো জিনিসকে ভিতরে প্রবেশ করতে দিবে না। কোয়েশ্চেন নম্বর 109 কোষের তরল খাদ্য পান করার পদ্ধতিকে আমরা পিনোসাইটোসিস বলি। কোষ যখন কোনো লিকুইড ফুডকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে তখন সেটাকে আমরা পিনোসাইটোসিস বলি। যখন সলিড ফুডকে অ্যাবজর্ব করে তখন সেটাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলি। ইমবাইবেশন হচ্ছে একটা সিডকে তুমি যদি রাত্রিবেলা ভিজিয়ে দাও তাহলে সেটা সিডটা জলকে অন্তঃবিসর্জন প্রক্রিয়া নিজের মধ্যে প্রবেশ করাবে, সেটা হচ্ছে ইমবাইবেশন, যার ফলে বীজটা সকালে ফুলে যায়। কোয়েশ্চেন নম্বর 110 ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দার ভাঁজগুলো কি বলা হয়? ব্যাকটেরিয়া কোষের কোষ পর্দার ভাঁজগুলোকে মেসোজোম বলা হয়। এপিজোম পর্দা ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে যখন ফার্টিলিটি ফ্যাক্টর বা প্লাজমিড ফ্যাক্টর যখন থাকছে তখন সেটাকে এপিজোম বলা হয়। অ্যাক্রোজোম হচ্ছে শুক্রাণু মস্তককে অ্যাক্রোজোম বলা হয়। কোয়েশ্চেন নম্বর অন একক পর্দা অনুপস্থিত থাকে কোথায়? এখানে অনুপস্থিত থাকে, একক পর্দা অনুপস্থিত, রাইবোজোম অনুপস্থিত থাকে, কারণ এটা মেমব্রেনলেস সেল অর্গানেলস। এটা আমাদের পার্ট 1 কমপ্লিট হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2তে আরো তোমার 100+ এমসি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই এমসি কোয়েশ্চেনগুলো যদি দেখো তাহলে তোমাদের সেল সম্পর্কে বেসিক কনসেপ্ট সমস্ত ক্লিয়ার হয়ে যাওয়ার ফলে সমস্ত কম্পিউটার এক্সামে যে পরীক্ষাগুলো আছে সেগুলো আশা করি পারবে। তাই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।